দেশে স্থানীয় সরকার পদে নির্বাচন করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। নাগরিকত্ব আইন 2016-এর খসড়া সংশোধন নিয়ে আলোচনায় জানালেন আইনমন্ত্রী। নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম আদালতে রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক সহ ৩ জনের বিরুদ্ধে 7 মামলার অভিযোগপত্র জমা। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। আর্থিক ক্ষতির মুখে ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগণ। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন 3 দেশের রাষ্ট্রদূতের। সমস্যার সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা আরো জোরালো করার তাগিদ। এবং বসন্ত ভালোবাসা দিবস 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে ফুলের বাজার ধরতে ব্যস্ত যশোরের চাষিরা। 20 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ফয়সাল মোর্শেদ। দেশের স্থানীয় সরকার পদে প্রবাসী বাংলাদেশিদের নির্বাচন করার বৈধতা রেখে নাগরিকত্ব আইন 2016-এর খসড়ায় সংশোধন আনা হচ্ছে। একই সাথে প্রবাসী বাংলাদেশিদের সুযোগ সুবিধা রেখে আইনের কয়েকটি ধারায় পরিবর্তন আনা হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনরা আইনটির কয়েকটি ধারায় পরিবর্তন আনার বিষয়ে গুরুত্বারোপ করলে আইনমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। দেশে নাগরিকত্ব বিষয়ক একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়নে নাগরিকত্ব আইন 2016-র খসড়া প্রস্তুত করা হয়। গত বছরের ফেব্রুয়ারিতে আইনের খসড়াটি মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হলেও পূর্ণাঙ্গ আইন হিসাবে সংসদে পাশ হয়নি এখনো। আইনের খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত না হওয়ায় এর ধারাগুলো নিয়ে স্পষ্ট ধারণা নেই প্রবাসী বাংলাদেশিদের। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে এক গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনেরা আইনটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আইনের বিভিন্ন ধারাকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে সংশোধনের দাবি জানান তারা। এই আইনে একটা কুড়িয়ে পড়া শিশু, তার নাগরিকত্ব, বাংলাদেশের নারী শ্রমিকরা বাইরে আছেন, সেখানে তারা যদি সেক্সুয়ালি এক্সপ্লয়েটেড হন, সেই শিশুর নাগরিকত্ব কি দাঁড়াবে? প্রত্যেকটা ধারায় আইনের বেসিক নোশনগুলির সাথে কনফ্লিক্ট আছে। এত বাজে আইন, এটা ইট শুড গো ডাউন এজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ড্রাফটেড ল। প্রবাসী বাংলাদেশিদের রাজনীতি করার অধিকার দেয়া সহ তাদের সন্তানদের নাগরিকত্বের জন্য জন্ম নিবন্ধনের সময়সীমা বাতিলের বিষয়টি উঠে আসে আলোচনায়। বারবার আলোচনায় এসেছে সেকশন 5, যেখানে 2 বছর এই যে রেজিস্ট্রেশনের এটা আছে। আসলে এই রেস্ট্রিকশন রাখার কোনো সঙ্গত কারণ নেই। প্রবাসী বাঙালিরা টেকনোলজি আনছে, ওরা এই দেশে প্রপার্টি অ্যাকোয়ার করছে, এদেরকে আমরা এনকারেজ করব, এদেরকে আমাদের সঙ্গে রাখবো। নাগরিকত্ব আইনের খসড়াটি চূড়ান্ত করার আগে কয়েকটি ধারায় সংশোধনী আনা হবে বলে জানান আইনমন্ত্রী। স্থানীয় সরকার সহ যে কোনো পদে নির্বাচন আর কোনো রাজনৈতিক সংগঠন করা। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার এই দুটোর ব্যাপারে আলাপ হয়েছে। 5-এর 3-এও কিছু পরিবর্তন আনা হবে, যেটা আমি এখানে বলতে পারি নাগরিক এবং প্রবাসী বান্ধব হবে। সার্বজনীন মানবাধিকার বিবেচনায় আইন প্রণয়ন করা হলে দেশের স্বার্থ রক্ষা হবে বলে মনে করেন বিশিষ্টজনরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রেলওয়ে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা সহ 3 জনের বিরুদ্ধে 7টি মামলায় চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক। সকালে দুদক কর্মকর্তারা চট্টগ্রাম আদালতে এই অভিযোগপত্র জমা দেন। রেলওয়ে গুডস স্টাফ, ডাটা এন্ট্রি অপারেটর এবং কার্পেন্টার সহ বিভিন্ন পদে নিয়োগের অভিযোগে 2013 সালে ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে 13টি মামলা করে দুদক, কিন্তু তদন্তের পর 7টি মামলা থেকে তাদের বাদ দেওয়া হয়। পরবর্তীতে 2015 সালে উচ্চ আদালতের নির্দেশে দুদক পুনর্তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে ইউসুফ আলী মৃধা সহ 3 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন দুদক কর্মকর্তারা। 2014 সাল থেকে কারাগারে আছেন ইউসুফ আলী মৃধা। রেলওয়ে পূর্ব অঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধা, সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া সহ আরো একজন অবৈধভাবে আর্থিক সুবিধা নিয়ে যারা পাস করেছে তাদেরকে চাকরি না দিয়ে যারা ফেল করেছে তাদেরকে তারা চাকরিটা দিয়েছে। 13টি মামলা হয়, এর মধ্যে বেশ কয়েকটি মামলা পূর্বে চার্জশিট হয়েছে, আর আজকে আমরা 7টি মামলায় চার্জশিট দাখিল করেছি।
রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা আরও জোরালো করা প্রয়োজন বলে জানিয়েছেন 3 দেশের রাষ্ট্রদূত। এ ব্যাপারে মিয়ানমারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তারা। সকালে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে একথা জানান যুক্তরাজ্য, কানাডা ও ব্রিটেনের রাষ্ট্রদূত। বেলা 11টায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন তারা। এ সময় অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত মিজ জুলিয়া নিবলেট, ব্রিটেনের অ্যালিসন ব্লেক এবং কানাডার বিনো পিয়েরে লারামি অনিবন্ধিত ক্যাম্প ঘুরে দেখেন। তারা রোহিঙ্গাদের খোঁজ খবর নেন। এর আগে সকালে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুতুপালংয়ের এসিএফ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তারা। এছাড়া গতকাল রাতে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেন 3 দেশের রাষ্ট্রদূত। রোহিঙ্গাদের সমস্যা এটি একটি আন্তর্জাতিক সমস্যা। এর সমাধানের জন্য মিয়ানমারের পাশাপাশি আন্তর্জাতিক মহলের উদ্যোগ নেওয়া প্রয়োজন। তারা একসাথে বসে সমাধানের একটি পথ খুঁজে বের করতে পারবে। এখানকার রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি দেখে আমরা খুবই খুশি। এর জন্য স্থানীয় প্রশাসন, বিভিন্ন এনজিও এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে আমি ধন্যবাদ জানাতে চাই রোহিঙ্গাদের এরকম একটি উন্নত পরিবেশ দেওয়ার জন্য। বাংলা সময়ে আরো থাকছে। 7 ফেব্রুয়ারি শেষ হলো কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের মেয়াদ। প্রত্যাশা পূরণ নিয়ে নাগরিক ও জনপ্রতিনিধিদের ভিন্ন মত। নিয়ন্ত্রণ না থাকায় দেশজুড়ে মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো অর্থ লেনদেনে গ্রাহকদের কাছ থেকে অন্যায়ভাবে অতিরিক্ত টাকা নিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাস উদ্দিন। রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত উপকর কমিশনার সম্মেলনে তিনি বলেন, মোবাইল ব্যাংকিং কার্যক্রমকে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনা প্রয়োজন। এদিকে এনবিআরের বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা কাজ করছে না অভিযোগ করে কর কর্মকর্তাদের চাপমুক্ত রাখতে এনবিআরের প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমদ। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। দ্রুত ও সহজে অর্থ লেনদেনের সুবিধা দিতে 2011 সাল থেকে আনুষ্ঠানিকভাবে মোবাইল ব্যাংকিং কার্যক্রমের শুরু। প্রক্রিয়াগত জটিলতা না থাকায় গত 6 বছরে এই সেবা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের মতে কোনো নিয়ন্ত্রণ না থাকায় মোবাইল ব্যাংকিং এর নামে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে এসব প্রতিষ্ঠান। এছাড়া রাজস্ব আয় বাড়াতে করজালের বাইরে থাকা বিভিন্ন খাতকে করের আওতায় আনার আহ্বান জানান সাবেক গভর্নর। সবাই বলে মোবাইল ব্যাংকিং, আমার কাছে তামাশা মনে হয়। কোনো রেগুলেশন নাই, কিচ্ছু নাই। কি করেছে? 100 টাকা পাঠালে 1 টাকা 86 পয়সা। ব্যাংকের মাধ্যমে পাঠাতে আমাকে 100 টাকায় যদি 40 পয়সা লাগে, তো মোবাইল ট্রান্সফারে কেন 1 টাকা 86 পয়সা বা 2 টাকা লাগবে? এদিকে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা ঠিকভাবে কাজ না করায় এনবিআর এর বিপুল অঙ্কের রাজস্ব আটকে আছে বলে অভিযোগ করেন এফবিসিসিআই সভাপতি। এছাড়া কর ফাঁকিবাজ ব্যবসায়ী ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করতে একটি আলাদা ইমেল আইডি খোলারও আহ্বান জানান তিনি। 32,000 কোটি টাকা, এই এত বড় বোঝা কেন একটা বিজনেস কমিউনিটি বা টানবে? কেন বা আপনিই টানবেন? এডিআর আগাতে পারছে না, নট বিকজ অফ দ্য বিজনেস কমিউনিটি। আমরা তো চাচ্ছি, আপনি অভয় দিচ্ছেন না মিডল অফিসার যারা এডিআর নিয়ে কাজ করে। এডিআর নিষ্ক্রিয় থাকার অভিযোগের প্রেক্ষাপটে মার্চ মাসকে এডিআর কার্যক্রম শক্তিশালীকরণ মাস ঘোষণা করেন এনবিআর চেয়ারম্যান। ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি পুরো মাসটি হবে দি মান্থ টু স্ট্রেংথেন আওয়ার এডিআর অ্যাক্টিভিটিস। কর কর্মকর্তাদের আগামী দিনে কর্মপরিকল্পনার নির্দেশনা দিতে প্রথমবারের মতো উপকর কমিশনের সম্মেলনের আয়োজন করে এনবিআর। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। টঙ্গী বাজার এলাকায় আগুনে পুড়ে গেছে ঝোট কাপড়ের গুদাম। পাশাপাশি রেল লাইনের স্লিপারে আগুন ছড়িয়ে পড়লে 1 ঘন্টা ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে হঠাৎ গোডাউনে আগুন লাগে এবং মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে পার্শ্ববর্তী রেল লাইনের স্লিপারের কাছে পুড়ে যায়। এ কারণে টঙ্গী জয়দেবপুর রেল লাইনে সাময়িক ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। রেল কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে আগুনে স্লিপারের কোনো ক্ষতি হয়নি জানালে 1 ঘন্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়েল কারখানায় আগুনের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের 1,16,000 টাকার চেক দেওয়া হয়েছে। সকালে টঙ্গী কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যক্রমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক এ চেক বিতরণ করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল ও জেলা প্রশাসক SM আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টাম্পাকো ফয়েল কারখানায় আগুনে নিহত 39 জন শ্রমিকের মধ্যে 32 জনের পরিবারের প্রত্যেককে 3 লাখ টাকা করে এবং আহত 40 জনকে 50,000 টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়। দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ফরিদপুরে একটি কেন্দ্রে 71 পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আর এতে সহযোগিতার দায়ে 10 শিক্ষককে বহিষ্কার ও 3 শিক্ষককে 1 মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বহিষ্কৃত দণ্ডপ্রাপ্তরা সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বলে জানা গেছে। জেলা প্রশাসক জানান, 4 সেট প্রশ্নপত্র বিতরণের নিয়ম থাকলেও জেলার সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সকল পরীক্ষার্থীকে একটি সেট দেওয়া হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরীক্ষা কেন্দ্রে অভিযান চালায়। এ সময় 71 পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে পরীক্ষার্থীদের সহযোগিতা করার দায়ে 3 শিক্ষককে 1 মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কেন্দ্র সচিব মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং অপর 10 শিক্ষককে বহিষ্কার করা হয়। একাত্তরটি বাচ্চা ছিল যাদেরকে এরকম একই উত্তর লেখানো হয়েছে এবং ইনভিজিলেটররা জেনে বুঝে ওটা সাইন করেছেন, তারই সহযোগিতা করেছেন। বাচ্চারা আমাদেরকে পরবর্তীতে বলল যে 3 জন মাস্টার মাইন্ড ছিল যারা এই উত্তরপত্র সরবরাহ করেছে বলে দিয়েছে, তাদেরকে আমরা 1 মাসের জেল দিয়েছি। বাংলার সময় আরো থাকছে। বগুড়ার গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহে আজ চলছে বউ মেলা। দূর দূরান্তের নারী ও শিশুদের উপচে পড়া ভিড়। RFL ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। কক্সবাজারের রামুতে 10 পদাতিক ডিভিশন সেনানিবাসে নতুন 7টি ইউনিটের পতাকা উত্তোলন করা হয়েছে। দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এ পতাকা উত্তোলন করেন। এর আগে সকালে সেনাপ্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান 10 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান। এরপর প্যারেড কমান্ডার মেজর এরশাদ হোসেনের নেতৃত্বে কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাবাহিনীর একটি চৌকস দল। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সেনাবাহিনীর প্রধান। এ সময় তিনি সেনা সদস্যদের পেশাদারিত্বের মাধ্যমে অভ্যন্তরীণ ও বিদেশি শত্রুদের মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেন। ফেব্রুয়ারি শেষ হল কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের 5 বছরের মেয়াদ। 150 বছরের পুরনো এই পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর নগরবাসীর আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পেরেছেন জনপ্রতিনিধিরা, তা এখন সবার প্রশ্ন। তবে মেয়াদকালের শেষ দিকে দৃশ্যমান কিছু কাজ হলেও তা প্রত্যাশাকে ছুঁতে পারেনি বলে মত নাগরিকদের। তবে জনগণের 80% প্রত্যাশায় পূরণ করতে পেরেছেন বলে দাবি সদ্য সাবেক জনপ্রতিনিধিদের। কুমিল্লা থেকে বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2011 সালের 23 জুন সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হয় কুমিল্লা। মাত্র 7 মাসের ব্যবধানে 2012 সালের 5 জানুয়ারি প্রথম নগরপিতা নির্বাচিত হন মনিরুল হক সাক্কু। পরে তার নেতৃত্বে 28 জন কাউন্সিলর এবং 9 জন মহিলা কাউন্সিলর নিয়ে যাত্রা শুরু হয় সিটি কর্পোরেশনে। এরপর কেটে গেছে 5 বছর, শেষ হয়েছে নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদকাল। আর শেষ কয়েক বছরে জাইকার বেশ কিছু প্রজেক্টে দৃশ্যমান কাজ হওয়ায় চেহারা বদলেছে নগরের। তবে নাগরিকদের মতে নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে সৃষ্ট প্রচন্ড যানজট, অপরিকল্পিত নগরায়ন এবং জলাবদ্ধতার মতো সমস্যা সমাধানে ব্যর্থ জনপ্রতিনিধিরা। রাস্তাঘাট, যানজট এগুলো নিরসন করতে হলে সিটি কর্পোরেশনকে আরো একটু ভালোভাবে কাজ করতে হওয়া উচিত ছিল। পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত ছাড়া আর কোনো উন্নয়নে আসলে দৃশ্যমান হয়নি। প্রত্যাশাটা ছিল বড়, তারা সেই প্রত্যাশাটা হয়তো স্পর্শ করতে পারেনি। তবে ভিন্ন ভিন্ন মত দুই বৃহৎ রাজনৈতিক দলের নেতাদের। মাদক তো ছায়া গেছে একদম পুরা কুমিল্লা। সন্ধ্যার পরে যে কোনো রাস্তার কর্নারে দেখবেন যে মাদক ব্যবসা চলছে। জনগণের স্বার্থ সুরক্ষার জন্য উনি নিজেকে নিয়োজিত রেখে রাষ্ট্রীয় কাঠামোর সাথে সম্পৃক্ত থেকে তিনি জনগণের কল্যাণ করে গেছেন। এদিকে সদ্য দায়িত্ব ছাড়া নির্বাচিত জনপ্রতিনিধিদের দাবি নিজেদের মেয়াদকালে 385 কোটি টাকার কাজ করা হয়েছে, যা জনগণের প্রত্যাশার চেয়ে বেশি। 5 লেনে যেসব কাজ এখনো আমাদের ডেলিভারির অপেক্ষা আছে, এগুলা ডেলিভারি হলে আমি বলবো যে এই অত্যন্ত নান্দনিক একটি সিটি এবং আমাদের প্রত্যাশার চেয়ে বেশি, মানে অনেক বেশি। সাধ্যমতো চেষ্টা করে আমরা একটা মাত্রা রেখেছি যাতে মাদকের ব্যবহারটা কমে যায়। আমি ধারাবাহিকতা কাজ চালাতে যাচ্ছি যে আমার যে নির্বাচনের যে ওয়াদা ছিল, আসলে ওয়াদা ছিল জনগণের কাজ করা। আমি ইনশাল্লাহ 80% উপর কাজ করতে পারছি।
53.04 বর্গ কিলোমিটার আয়তনের এই সিটি কর্পোরেশনে 5 লাখ মানুষের বাস। সময় সংবাদ, কুমিল্লা। বাগেরহাটের শরণখোলায় বেড়ি বাঁধে আকস্মিকভাবে ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন বলেশ্বর নদী তীরের কয়েক হাজার মানুষ। এলাকাবাসী জানান, নদী ভাঙন ঠেকাতে বলেশ্বর নদীর শরণখোলা উপজেলা অংশে বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত হচ্ছে টেকসই বেড়ি বাঁধ। কিন্তু আজ সকালে উপজেলার বগি গাবতলা অংশের প্রায় 300 মিটার বেড়ি বাঁধ হঠাৎ ধসে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে জোয়ারের পানিতে নদী তীরের 5টি গ্রাম প্লাবিত হবে। এতে শত শত ঘরবাড়ি, মাছের ক্ষেত ও ফসলি জমি নষ্টের আশঙ্কা করছেন বাসিন্দারা। প্রত্যেকদিন বেড়িবাঁধ ভাঙলে গ্রাম গ্রাম তলাই যাইবে, রাস্তা ভাঙ্গে, বান্ধে আর ভাঙ্গে। আর যদি নদী শাসন না করা হয় তা আমরা বাঁচবো কিভাবে? আমরা আতঙ্কের ভিতরে আছি। সরকারের কাছে আমাদের দাবি, যাতে করে আগে নদী শাসন করে নদীতে ব্লক ফালাবা, ব্লক দিয়ে যাতে নদী ভাঙ্গন রোধ করা হয়। পাবনায় স্কুল ছাত্র শাহরিয়ার হাসান হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে আতাইকুলার শোলাবাড়িয়ায় ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশো মানুষ অংশ নেন। এ সময় বক্তারা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 2 ফেব্রুয়ারি রাতে আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার হাসানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন শুক্রবার সকালে শোলাবাড়িয়ার একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন। সকালে শহরতলির কোমরপুল এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, সকালে একটি ট্রাক দৌলতদিয়া থেকে ফরিদপুরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মাহফুজ মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর একজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রশিক্ষণের অভাব আর শ্রেণীকক্ষের স্বল্পতার কারণে ঝিনাইদহের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেয়া পিয়ানো শিক্ষার্থীদের কাজে লাগছে না। অযত্নে অবহেলায় এসব পিয়ানো ফেলে রাখা হয়েছে শ্রেণীকক্ষে। শিক্ষকরা বলছেন, সময় থাকলেও প্রশিক্ষকের অভাবে বাস্তবায়ন হচ্ছে না এই প্রকল্প। লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2012 সালে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঝিনাইদহের বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হয় পিয়ানো। উদ্দেশ্য ছিল পুঁথিগত শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের দক্ষ করে তোলা। কিন্তু 4 বছর পেরিয়ে গেলেও বাস্তবায়িত হয়নি সে উদ্দেশ্য। অনেক স্কুলেই কক্ষের কোনায় ফেলে রাখা হয়েছে পিয়ানো। শেখানো হচ্ছে না শিক্ষার্থীদের, শোনানো হচ্ছে রেকর্ড করা গান। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের পিয়ানো শেখাতে প্রয়োজন শিক্ষক ও শ্রেণীকক্ষ। ছড়া গান এমনি শেখাতাম, হারমোনিয়াম ছাড়া, পিয়ানো ছাড়া। আর এখন ওই যে রিডগুলো ব্যবহার করে করছি সেটা করছি, কিন্তু আমার মনে হয় 2 দিনের ট্রেনিং পর্যাপ্ত না। প্রতিটা স্কুলে যদি এক্সপার্ট টিচার, একজন করে অন্তত সংস্কৃতি মনার টিচার দেওয়া হয়, তাহলে এই উদ্দেশ্যটা আরো বেশি ফলপ্রসূ হতে পারে বলে আমার মনে হয়। আমাদের এখানে যে পিয়ানোটা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, সেখানে কিছু রেকর্ডিং গান সংযুক্ত করা হয়েছে। আমরা শুধু সমাবেশে সেটাই বাজিয়ে থাকি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, পিয়ানোগুলোর ব্যবহার নিশ্চিত করতে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রয়োজন। তাদের আরো প্রশিক্ষণের জন্য আমার প্রয়োজন মনে করছি এবং জরুরিভাবে প্রত্যেকটা পিয়ানো সঠিকভাবে যেন ব্যবহার করতে পারে, এই ব্যাপারে প্রশিক্ষণের আয়োজন করার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ রাখি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী ঝিনাইদহের 6টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 886টি। এর মধ্যে 56টি বিদ্যালয়ে পিয়ানো দেওয়া হয়েছে। সময় সংবাদ, ঝিনাইদহ। বসন্ত, ভালোবাসা দিবস এবং 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ফুলের বাজার ধরতে ব্যস্ত যশোরের গদখালির ফুল চাষিরা। এই দিবসগুলোতে প্রায় 20 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট।
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্ল্যাডিওলাস, জিপসি, রডস্টিক, কেলেন্ডোলা, চন্দ্রমল্লিকা সহ 11 ধরনের ফুল। সারা বছর বাজারে ফুল সরবরাহ করলেও এখানকার চাষিদের মূল টার্গেট বসন্ত, ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই 3টি দিবসে ফুল বিক্রি করেই মূলত সারা বছরের লাভ লোকসানের হিসাব মেলান তারা। তাই বিশেষ করে গোলাপ, গ্ল্যাডিওলাস ও গাঁদা ফুল গাছ পরিচর্যায় ব্যস্ত ফুল চাষিরা। 14 ফেব্রুয়ারি এবং 21শে ফেব্রুয়ারি আমরা আশায় আছি 8 থেকে 10 টাকা করে পিস বেচতে পারবো এবং আমাদের বিঘে প্রতি আমরা 1 লাখ টাকার একটা টার্গেট থাকে, সেটা আল্লাহর রহমতে হয়তো পূরণ হতে পারে। 3টে অনুষ্ঠান আছে সামনে। এই অনুষ্ঠান উপলক্ষে বাগানে যে ফুল আছে সেই ফুলগুলো আপনার 3 থেকে 3.5 লক্ষ টাকার ফুল বেচা কিনা করার উদ্যোগ রয়েছে আমাদের। ক্যাপ করাচ্ছি যাতে বেশি আমরা একটু লাভবান হতে পারি, একটু বেশি দাম পাই। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর ফুলের উৎপাদন ভালো হয়েছে। কৃষকরা বলছেন, যদি তাদের জন্য বিশেষায়িত কোল্ড স্টোরেজের ব্যবস্থা থাকতো তাহলে ফুল মজুদ ও পরবর্তীতে বাজারজাত করে আরো লাভবান হতেন তারা। শীতের আবহাওয়াতে ফুল একটু বেশি ফুটছে, তা যদি আমাদের এখানে একটা কোল্ড স্টোর হতো তাহলে ফুল রাখে বিক্রি করা যেত। সরকারের কাছে একটা দাবি যে আমাদের এই পানিসারায় যদি একটা কোল্ড স্টোর দেয় তাহলে আমরা ফুল কটা কোল্ড স্টোর দেখি আমরা ভালো করে চাষবাস করে খাতে পারতাম। এই 3টি দিবসে এখানকার চাষিরা প্রায় 20 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য নিয়ে কাজ করছেন বলে জানালেন ফুল চাষি ও ব্যবসায়ী নেতারা। আমরা আশা করছি এবছরে এই 3টে অনুষ্ঠানকে ঘিরে 15 থেকে 20 কোটি টাকার ফুল উৎপাদন করে বাজারজাত করবে। গত বছর এই দিবসগুলোতে চাষিরা প্রায় 14 কোটি টাকার ফুল বিক্রি করেন। সময় সংবাদ, যশোর। পর্যটন শিল্পে বিকাশের জন্য দেশের নতুন আরও 68টি স্থানকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এজন্য সরকার এ খাতে বর্ধিত 100 কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলেও জানান তিনি। দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় মেরি অ্যান্ডারসন ভাসমান রেস্তোরাঁ স্থানে সোনারগাঁও ভাসমান রেস্তোরাঁ ও বার এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশের এই পর্যটন শিল্প গার্মেন্ট শিল্পের পরেই অবস্থান দেবে, বিদেশি মুদ্রা আয় করবে। গত বছর বাজেটে আমাদেরকে আমাদের কাজের স্বীকৃতি স্বরূপ 100 কোটি টাকা বর্ধিত বাজেট দেওয়া হয়েছে। পর্যটনের ক্ষেত্রে এখন নিরাপত্তারও কোনো বিষয় নয়, কারণ আমরা এই সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ট্যুরিস্ট পুলিশ গঠন করে সেই ট্যুরিস্ট পুলিশকে বিভিন্ন জায়গায় অবস্থান দিচ্ছে। বগুড়ার গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহের মেলার দিনটি আজ নারী ও শিশুদের জন্য। এলাকার নতুন বউ সহ নারী ও শিশুরা আসেন বলে এই আয়োজনকে বউ মেলা বলা হয়। দোকানি ছাড়া কোনো পুরুষকে এ মেলায় ঢুকতে দেওয়া হয় না। মেলা উপলক্ষে এলাকায় চলে নানান আনন্দ উৎসব। রবিউল ইসলামের ছবিতে মাজিদুর রহমানের রিপোর্ট। প্রায় 200 বছর আগে বগুড়ার গাবতলী উপজেলার গাড়িদহ নদীর পাশে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলার পাশাপাশি 22 বছর আগে গড়ে ওঠে বউ মেলার রেওয়াজ। মূল মেলা থেকে একটু দূরে এই মেলায় পুরুষরা ঢুকতে পারেন না, তাই এই মেলায় নারী শিশুরা নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন। শুধু তাই নয়, এই মেলা উপলক্ষে মেয়ে জামাই ও আত্মীয় স্বজনদের নিয়ে মেতে ওঠেন এলাকাবাসী। বৌজিরা এখানে নিরাপদের সঙ্গে তারা কেনাকাটা করতে পারে। এই বউ মেলার উপলক্ষে আমি সিংটন বিএনএ বাসা আসছি বেড়াতে, দাওয়াত করছি বিড়ি জামাকে, বুঝছেন, আরো বউ মেলাতে আরো সব আত্মীয় কুটুম্ব সবার জন্য আসে, মাছ কিনছি। বৃহস্পতিবার সকাল থেকেই বউ মেলাতে আসতে থাকে জেলার বিভিন্ন উপজেলা থেকে নারী ও শিশুরা। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি মেলাতে রয়েছে প্রসাধনী সামগ্রী, শিশুদের খেলনা ও খাবারের দোকান। মেলাতে এসে পছন্দ মতো জিনিস কিনতে পেরে বেশ খুশি দর্শনার্থী ও ক্রেতারা। আমি নাগরদোলায় উঠেছি, তারপরে চরকিতে উঠলাম। মেলাতে কোনো ছেলে মানুষ থাকে না, বউ মেলা ভালো লাগে। আমি জামার সাথে ম্যাচিং করে একটা ক্যাপ কিনেছি, আর অনেক কিছু কিনবো। নিরাপত্তা নিয়ে বেশ সজাগ এলাকাবাসী। আয়োজক কমিটির সদস্যরা নিজেরাই সব ধরনের দায়িত্ব পালন করছেন নারী শিশুদের নিরাপত্তা বিধানে। আমাদের এই মেলাতে কোনো পুলিশের নিরাপত্তার দরকার হয় না, কারণ এই এলাকার যুবক ছেলেরা এই মেলাকে জীবন দিয়ে রক্ষা করে, মেয়েদেরকে নিরাপত্তা দিতে কোনো ব্যর্থ হয়নি আজ পর্যন্ত। ব্যবসায়ীদের মতে একদিনের এই বউ মেলায় প্রায় 50 লক্ষাধিক টাকার পণ্য বেচা কিনা হয়। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। বাংলা সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে স্থানীয় সরকার পদে নির্বাচন করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। নাগরিকত্ব আইন 2016 এর খসড়া সংশোধন নিয়ে আলোচনায় জানালেন আইনমন্ত্রী।
নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম আদালতের রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক সহ 3 জনের বিরুদ্ধে 7 মামলার অভিযোগপত্র জমা। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, আর্থিক ক্ষতির মুখে ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগণ। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন 3 দেশের রাষ্ট্রদূতের। সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা আরও জোরালো করার তাগিদ। এবং বসন্ত ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে ফুলের বাজার ধরতে ব্যস্ত যশোরের চাষিরা। 20 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *3 লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।